এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুর্মুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যা, এসো এসো। এই বাংলা নববর্ষের উৎপত্তি কিভাবে এবং এই যে নববর্ষ বলতে বঙ্গাব্দের ব্যবহার, সেই বঙ্গাব্দ কবে থেকে চালু হয়েছে তার সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানব। আপনাদের সকলকে স্বাগত জানাই বঙ্গ সাহিত্য কুটিরের এই পর্বে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্বটি দেখুন এবং আমাকে জানাবেন অবশ্যই আপনাদের এই পর্বটি কেমন লাগলো। তাহলে আলোচনা শুরু করা যায়। 1432 বঙ্গাব্দ সমাপ্ত হতে চলেছে এবং আসতে চলেছে 1433 বঙ্গাব্দ। এই বঙ্গাব্দ অর্থাৎ বাঙালি ক্যালেন্ডার আমরা কিন্তু বাঙালি হয়ে ভুলতে বসেছি। আমরা ইংরেজি ক্যালেন্ডার দেখতেই বেশি অভ্যস্ত, যার ফলে বাংলা মাসের হিসেব বা বাংলা যে ক্যালেন্ডার রয়েছে তা কিন্তু খুব একটা দেখা হয়ে ওঠে না। এই নববর্ষ এলেই আমরা বুঝতে পারি বাংলার কোন বঙ্গাব্দ চলছে এবং পয়লা বৈশাখ দিয়ে আমরা কিছুদিনের হিসেব জানতে পারি। এই যে বাংলার নববর্ষের ইতিহাস বা এই বঙ্গাব্দের প্রচলন কিভাবে হলো তার ইতিহাস কিন্তু অনেকেরই অজানা। আজ এই পর্বে আমি সেই ইতিহাস সম্পর্কে আলোচনা করব এবং আমাদের প্রত্যেকের বাড়িতেই আশা করি পঞ্জিকা রয়েছে। এই পঞ্জিকার মধ্য দিয়েই বাংলা মাস ও তারিখের ব্যবহার এখনো হয়ে চলেছে। বাংলা নববর্ষ বা বঙ্গাব্দের প্রচলন নিয়ে ঐতিহাসিকভাবে নানা মতবাদ রয়েছে। তার মধ্যে প্রধান 4টি মতবাদ নিয়ে আজ এই পর্বে আমি আলোচনা করব এবং শেষ যে মতবাদটি রয়েছে সেটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদ। তাহলে প্রথম মতবাদে আসা যাক। প্রথম যে মতবাদ সম্পর্কে আলোচনা করব সেই মতবাদ দিয়েছিলেন ফরাসি পণ্ডিত সিলভা লেভি এবং পরবর্তীতে তারই অনুগামী বিভিন্ন বাঙালি পণ্ডিত যেমন ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল প্রমুখ তার সঙ্গে সহমত হয়েছিলেন। তিনি তার মতবাদে বলেছেন তিব্বতের শাসক স্রংসং গাম্পোর সঙ্গে বাংলার সন শব্দটি প্রচলনের যোগসূত্র রয়েছে। স্রংসন গাম্পোর পিতা রাজা স্রংসন তার ছেলের জন্মের বছর অর্থাৎ 593 খ্রিস্টাব্দকে স্মরণীয় করে রাখতে তার ছেলের নামানুসারে সেই বছরটির নাম সন দিয়ে উল্লেখ করেন এবং ইতিহাস ঘাটলে দেখা যায় এই রাজা স্রংসন পূর্ব মধ্য ভারত এবং নেপালের কিছু অংশ জয়লাভ করেছিলেন। তবে এই মতবাদ থাকলেও অন্যান্য অনেক ঐতিহাসিক এই মতবাদের সমালোচনা করেন এবং বলেন স্রংসন গাম্পোর জন্মসাল আসলে 7ম শতকের শুরুতে। যদি এই মতবাদকে ধরে নেওয়া হয় তাহলে এর থেকে এটা বলা যায় সন শব্দটি আরবি বা ফার্সি থেকে আগত নয়, এটি তিব্বতী রাজার নাম থেকে রাখা হয়েছে। দ্বিতীয় যে মতবাদ রয়েছে তা হলো গৌড়ের রাজা শশাঙ্ককে কেন্দ্র করে। রাজা শশাঙ্কের সিংহাসন অভিষেকের দিনটিকে অর্থাৎ 593 খ্রিস্টাব্দের 12ই এপ্রিলকে অনেক ঐতিহাসিক মনে করেন সেই দিনকে স্মরণীয় করে রাখতে বঙ্গাব্দের প্রচলন হয়। তবে অনেক ঐতিহাসিক মনে করেন 593 খ্রিস্টাব্দ থেকে 606 খ্রিস্টাব্দের মধ্যে যে কোনো একটি দিনে রাজা শশাঙ্ক সিংহাসনে অভিষেক করেন। অর্থাৎ এই যে 593 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল তিনি সিংহাসনে অভিষেক করেছিলেন, এই মতবাদটিও সর্বজন গ্রাহ্য নয় এবং অনেক ঐতিহাসিক এটাও মনে করেন যে তিনি 7ম শতকের শুরুতে রাজা হন। তৃতীয় যে মতবাদটি রয়েছে তা হুসেন শাহকে কেন্দ্র করে এবং এই মতবাদটি দিয়েছিলেন ঐতিহাসিক যতীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি মনে করেন সুলতান হুসেন শাহ বঙ্গাব্দে প্রচলন করেন এবং তার সময় তৈরি ফসলি সন বা কৃষি বর্ষপঞ্জি রাষ্ট্রের দ্বারা অনুমোদিত হয়। তবে এই ব্যাপারেও নানা মতভেদ রয়েছে এবং হুসেন শাহর সময়ও বঙ্গাব্দ শব্দটির প্রচলন না দেখতে পেলেও শকাব্দ, হিজরি এগুলোর প্রচলন দেখতে পাওয়া যায়। সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদটি রয়েছে তা হলো মোগল সম্রাট আকবরকে ঘিরে। মোগল সম্রাট আকবরের সময়ে এই বঙ্গাব্দ প্রচলনের যে ধারা তার ইতিহাসে বিভিন্ন প্রামাণ্য নথিপত্র রয়েছে। মোগল আমলে আমাদের এই বঙ্গদেশ ছিল মূলত কৃষি নির্ভর, যার ফলে কৃষক বা সাধারণ মানুষ
ঋতুর ওপর নির্ভর করেই তাদের কৃষিকাজ সম্পন্ন করত এবং ইসলাম শাসনকালে মূলত ব্যবহার করা হতো হিজরি বর্ষপঞ্জি। আর এই হিজরি বর্ষপঞ্জি মূলত তৈরি হতো চান্দ্র বৎসরকে কেন্দ্র করে। এই চান্দ্র মাস 354 দিনে, যেখানে সৌর বৎসরের গণনা 365 দিনে, অর্থাৎ চান্দ্র বৎসর সৌর বৎসরের থেকে 11 থেকে 12 দিন পিছিয়ে থাকে। এবং আমাদের এই বঙ্গদেশ মূলত কৃষি নির্ভর হওয়ায় খাজনা আদায় বা ধান রোপণ বা বিভিন্ন জাতীয় শস্য রোপণের সময়কাল নিয়ে হিজরি পঞ্জিকার হিসেব দেখলে গরমিল হতো এবং এই সমস্যা সম্রাট আকবর বুঝতে পেরেছিলেন, যার ফলে তিনি তার রাজজ্যোতিষী আমির ফতুল্লাহ সিরাজিকে একটি নতুন বর্ষপঞ্জি তৈরি করার আদেশ দেন এবং সে বর্ষপঞ্জি তিনি তৈরি করতে বলেন সৌর বৎসর এবং চান্দ্র বৎসরকে সমন্বিত করে। আকবরের দেওয়া নির্দেশ মেনে আমির ফতুল্লাহ সিরাজি ফসল কাটা এবং খাজনা আদায়ের ব্যাপারটিকে মাথায় রেখে নতুন ফসলি সন বা কৃষি বর্ষপঞ্জি তৈরি করেন, যার নাম দেওয়া হয় তারিখ ই এলাহি। এই তারিখ ই ইলাহির মূল গণনা শুরু করা হয় আনুমানিক 1584 খ্রিস্টাব্দে 10ই মার্চ বা 11ই মার্চ থেকে। তবে পরীক্ষামূলকভাবে সম্রাট আকবরের সিংহাসনের আরোহণকাল অর্থাৎ 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর থেকে এর পরীক্ষামূলক কার্যকর গণনা পদ্ধতি শুরু করা হয়। বিভিন্ন ঐতিহাসিক আকবর প্রবর্তিত এই তারিখ ই ইলাহি বর্ষপঞ্জিটিকে বাংলার সন বা বঙ্গাব্দে প্রচলন হিসেবে ধরলেও আকবরের যে সভাকবি আবুল ফজল, যিনি আকবরের জীবনী নিয়ে আইনি আকবরী রচনা করেছিলেন, সেখানে এই বঙ্গাব্দ শব্দের কিন্তু উল্লেখ নেই। তারিখ ই ইলাহিতে 12টি মাসের নাম পাওয়া যায়, তবে নিশ্চিতভাবে বলা যায় না এই 12টি মাসের নাম থেকে যে পরবর্তীতে কবে কিভাবে বাংলার 12টি মাসের নাম এসেছে। তবে মনে করা হয় বাংলার যে 12টি মাস রয়েছে তা কিন্তু 12টি নক্ষত্রের নামের ওপর নির্ভর করেই তৈরি করা হয়েছে, যেমন বিশাখা থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়া নক্ষত্র থেকে আষাঢ়, শ্রবণা নক্ষত্র থেকে শ্রাবণ, ভাদ্রপদ নক্ষত্র থেকে ভাদ্র, অশ্বিনী নক্ষত্র থেকে আশ্বিন, কৃত্তিকা নক্ষত্র থেকে কার্তিক, মৃগশিরা বা মার্গশীর্ষ নক্ষত্র থেকে অগ্রহায়ণ, পুষ্যা নক্ষত্র থেকে পৌষ, মঘা নক্ষত্র থেকে মাঘ, ফাল্গুনী নক্ষত্র থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র। এই বাংলার 12টি মাসের ধারণা তো অনেক পরেই এসেছে। তবে তারিখ ই ইলাহির যে হিজরি সন ছিল সেটি ছিল মূলত 963 হিজরি এবং এই তারিখ ই ইলাহি তৈরি করার আগে বাঙালি শকাব্দের ব্যবহার করত এবং এই শকাব্দ অনুযায়ী বাঙালির প্রথম বাংলা বছর ছিল চৈত্র। কিন্তু যে বছর এই তারিখ ই ইলাহি তৈরি হয় সেই বছর প্রথম মহরম 963 হিজরির বাংলা সন যেই মাসে পড়েছিল সেটি বৈশাখ মাস এবং সেই থেকেই সৌর বৎসরের গণনায় বৈশাখ মাসকে বাংলা মাসের প্রথম মাস হিসাবে নির্ধারিত করা হয়। তারিখ ই এলাহি এই বর্ষপঞ্জিটি প্রবর্তনের পর সম্রাট আকবরের সময়ে চৈত্র মাসের শেষে কৃষকদের থেকে খাজনা, শুল্ক, মাসুল এগুলো আদায় করা হতো এবং বৈশাখের প্রথম তারিখে তাদের থেকে এই আদায় করার প্রক্রিয়া চলত এবং পাশাপাশি বিভিন্ন অঞ্চলের ভূস্বামীরা তাদের অধিবাসীদের মিষ্টি খাওয়াতেন এবং আপ্যায়ন করতেন। পরবর্তীতে এটি নববর্ষ হিসাবে প্রচলিত হয় এবং দুই বাংলায় জনপ্রিয় হয়। এই সময় দাঁড়িয়েই হালখাতার যে ভাবনা তাও আসে। হালখাতা অর্থাৎ হিসেব নিকেশ রাখার খাতা। ঐতিহাসিক শামসুজ্জামান খানের মতে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ যে পুণ্যাহ উৎসবের আয়োজন করেছিলেন সর্বপ্রথম, তাও কিন্তু এই আকবরের খাজনা আদায়ের নীতিকে কেন্দ্র করে। তবে বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নববর্ষের দিন কিন্তু আলাদা। বাংলাদেশে নববর্ষের দিন প্রতি বছর 14ই এপ্রিল ধার্য করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে সেই নববর্ষের দিন কোনোবার 14ই এপ্রিল বা কোনোবার 15ই এপ্রিল হয়। এর কারণ কি? এর কারণ হলো 1966 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করেন এবং সেখানে এই বাংলা বর্ষপঞ্জি সংস্কার করার উদ্যোগ নেন। তার কারণ পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে মোট সময় লাগে 365 দিন এবং আন্তর্জাতিক যে ইংরেজি ক্যালেন্ডার রয়েছে
সেখানে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর মোট সময় লাগে 365 দিন 5 ঘন্টা 47 সেকেন্ড। এই অমিল ঠিক করার জন্যই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি 4 বছর অন্তর লিপিয়ারের ব্যবহার দেখা যায়। জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভরশীল বাংলা বর্ষপঞ্জিতে এই লিপিয়ারের ব্যবহার ছিল না, যার ফলে বাংলা মাসগুলোর দৈর্ঘ্য ছিল ভিন্ন ভিন্ন। এবং পরবর্তীতে যে বাংলাদেশের ক্যালেন্ডারে যে সংশোধিত রূপ দেখা যায়, তাতে প্রথম 5টি মাস 31 দিনে এবং পরবর্তী 60টি মাস 30 দিনে। কোনো বছর ফাল্গুন মাসে একটি অতিরিক্ত দিন দেখা যায়। তবে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বাংলা বর্ষপঞ্জি হিসেবে পুরাতনকে মানা হয় এবং সেখানে বঙ্গাব্দের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে এবং শেষ হয় সূর্যাস্তের সঙ্গে। অর্থাৎ পুরাতন সৌরপঞ্জিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাংলা বর্ষপঞ্জির ব্যবহার চলে আসছে, যার ফলে পশ্চিমবঙ্গের বাংলা বর্ষপঞ্জিতে কোনো বছর 14 এপ্রিল আবার কোনো বছর 15 এপ্রিল এর ব্যবহার দেখা যায়। কিছু কিছু মাসে 29 দিন আবার 32 দিনও দেখা যায়। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে বঙ্গাব্দের প্রচলন বা তার ইতিহাস এবং বিভিন্ন মতবাদ সম্পর্কে জানলাম। এই প্রত্যেকটি মতবাদে কিন্তু মতভেদ রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম মতবাদ দিয়েছে, তার মধ্যে কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের এই তথ্য কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে এবং আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজকের মতন আসছি। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই।